ডট প্রিন্ট কি যেন আছে না, দাড়ি কমা সেমিকোলন কিছু নাই, ডাইরেক্ট প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। ঢাকা এয়ারপোর্টে যদি আসে, ঢাকা শহরে গ্রাম থেকে যদি 1 কোটি লোক আসে, এমনি ঢাকা শহরে 2.5 কোটি লোক, গ্রাম থেকে যদি আরও 1 কোটি লোক আসে, 2 দিন যদি থাকে, তাহলে ঢাকার মাটি কাঁপবে না? গত 6 জুন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে 2026-এর এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে, এরপর লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক হলো, আমরা জানলাম যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। তফসিল ঘোষণার মধ্য দিয়ে অনেকে বলছে নির্বাচনী ট্রেন ছেড়ে দিল। তারেক রহমান এই নির্বাচনের এই ট্রেনে কোন স্টেশন থেকে তাহলে উঠবেন? আদৌ কি তাহলে উঠতে পারছেন না? আমি আসলে বিএনপিতে শুধু একবার ইলেকশন করেছি, কিন্তু এই রাজনীতির এদের যে নীতি নির্ধারণী যে জায়গাটা আছে, সেই জায়গাটার সঙ্গে আমার অনেক দিন যোগাযোগ নেই। গত 14 মাসে কোনো যোগাযোগ নেই। তারেক রহমান সাহেবের সাথে আমার গত 14 মাসে একবার কথা হয়নি, কিন্তু আগে কথা হতো, নিয়মিত কথাবার্তা হতো। ফলে আমি আসলে জানি না। আমি ওই সংবাদপত্রে যে বিষয়গুলো আসে, উনিও বলছেন উনি আসবেন, আবার উনি বলছেন যে আমার আশাটা আসলে অনেকের উপর নির্ভর করছে, আমার একার উপর নির্ভর করছে না। ওনার নেতাকর্মীরা প্রতিদিনই সবাই বলছেন আজ আসবেন, কাল আসবেন, 3 দিন 4 দিন অথবা 7 দিনের মধ্যে অথবা 10 দিনের মধ্যে। আমার জ্ঞান আসলে ওই পর্যন্তই। কিন্তু আমি যেটা খুব আশঙ্কা অনুভব করি, সেটা হলো যে রাজনীতি এরকম একটা বিষয়, ইলেকশনের মতো এরকম একটা বিষয়, এখানে যদি প্রথম দিন থেকে উনি যেমন 2018 সনে একটা ইলেকশন হলো, তো উনি বলেছিলেন উনি আসেননি, আমরা কেউ ওনাকে আশাও করিনি ওই মুহূর্তে। ইলেকশন কিন্তু হয়ে গেছে। তো এইবার ইলেকশন নিয়ে কোনো সমস্যা হতো না। উনি যদি নাও দাঁড়াতেন, ভোটার নাও হতেন, এই সমস্ত বিষয় আসতে হতো না। কিন্তু আমার কাছে যে ঝামেলাটা মনে হলো যে প্রথম দিন থেকে এটা কি তারা ইচ্ছে করে করেছে নাকি ভুল করে করেছে, আমি এটা বলতে পারবো না। স্বয়ং তারেক রহমান নিজে এবং ওনার দলের যারা কর্তা ব্যক্তি, প্রতিটি মুহূর্তেই তারা জনাব তারেক রহমান সাহেবকে অনিবার্য করে তুলেছেন এই বিএনপি নির্বাচনের অংশগ্রহণ এবং রাজনীতির জন্য। তারেক রহমান সাহেবের বিকল্প নাই, প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান সাহেব, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো এখন উনি যদি ভোটারই না হন, ইলেকশনে অংশগ্রহণ না করেন, তাহলে উনি প্রধানমন্ত্রী হবেন কী করে? তো সম্ভবই না। তো এই গেল একটা ঘটনা। অথচ এই জিনিসটা কিন্তু প্রথম থেকে বলছে যে গত 14 মাস যাবৎ কন্টিনিউয়াসলি বলছে যে কোনো বিকল্প এদিক ওদিক নাই, নো বাট, মানে ডট প্রিন্ট কি যেন আছে না, দাড়ি কমা সেমিকোলন কিছু নাই, ডাইরেক্ট প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব। দ্বিতীয়ত আরেকটা জিনিস অনিবার্য করে ফেলেছে, সেটা হলো তারেক রহমান সাহেব আসবেনই। উনি আসবেন এবং উনি আসার পরে সারা বাংলাদেশে কিয়ামত হয়ে যাবে। এবং আজকে মির্জা ফখরুল সাহেব বলেছেন যে উনি মাটি কেঁপে উঠবে, মাঠে কেঁপে উঠবেন আসার সঙ্গে সঙ্গে। না, কাঁপতেই পারে। আপনার ঢাকা এয়ারপোর্টে যদি আসে, ঢাকা শহরে গ্রাম থেকে যদি 1 কোটি লোক আসে, এমনি ঢাকা শহরে 2.5 কোটি লোক, গ্রাম থেকে যদি আরও 1 কোটি লোক আসে, 2 দিন যদি থাকে, তাহলে ঢাকার মাটি কাঁপবে না? সিরিয়াসলি কাঁপবে। একটা মানুষের যদি গড়ে 2 মণ 2.5 মণ ওজন হয়, হ্যাঁ, তাহলে আপনি 1 কোটি হয়ে কথা, একটা ভূমিকম্পের চেয়ে বেশি অবস্থা হয়ে যাবে, তো টেরিবল অবস্থা হয়ে যাবে। তো কাঁপতেই পারে, এগুলো স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু সমস্যা হলো যে তিনি এই যে আশি করে যে তাকে অনিবার্য তার আশাটা, অথচ নির্বাচনের জন্য তার আশাটা অনিবার্য ছিল না। তিনি যদি বলতেন আমি এখানে জীবনে যে ঠিক আছে, নেতা কখন আসবেন না আসবেন তার ব্যাপার, আমি যখন আসবো সেটা পরের ব্যাপার, আপনাদের কাজ হলো, আমি তো আর 300 আসনে ইলেকশন করব না, তো 300 আসনে যারা ইলেকশন করবেন তাদের এলাকায় তো আমাকে যেতে হবে না, আর সেটা প্রয়োজনও নাই। তার দলে এত জনপ্রিয় প্রার্থী আছে, তারাই শুধুমাত্র দলের মনোনয়ন। এখন উনি ওখান থেকে শুধু সিদ্ধান্ত নেবেন যে এই রামশ্যাম যদু মধু এরা নমিনেশন পাবে, দ্যাটস ওকে। আর 2-1জন একটু এদিক ওদিক করবে, আছে অমুকে বহিষ্কার করে, অমুকে বহিষ্কার করে, যেভাবে তিনি দলটা চালিয়ে আসছেন। এইভাবে যদি একটা সহজ সরল অবস্থার মধ্যে থাকতো, তাহলে এত জটিলতা হতো না। এখন এই যে ঘটনাগুলো আমরা শুনছি বা যে দেখছি, তাতে করে তার আশা, তার ভোটার হওয়া, তার প্রধানমন্ত্রী হয়, এই 3টা জিনিস যেটা অনিবার্য, এর বাইরে গিয়ে যদি এখন তারেক রহমান সাহেবকে বাদ দেওয়া হয়, তার আশা বাদ দেওয়া হয়, তাহলে সংগতিকারকে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী, সেটা হলো ডক্টর শফিকুর রহমান, তিনি সামনে চলে আসেন, সুপারম্যান হয়ে যান, জামাত মাঠে ঘুরতে পারছে। তো এখন দলীয় প্রধান হিসেবে শফিকুর রহমান সাহেব যে অ্যাটেনশনটা পাবেন, শত চেষ্টা করলো মির্জা ফখরুল বা দলের অন্যান্য যে সমস্ত নেতৃবৃন্দ, সালাউদ্দিন সাহেব আছেন, তারা সেই অ্যাটেনশনটা পাবেন না। তো এই জায়গাটাতে যে গ্যাপটা তৈরি হয়েছে, এই গ্যাপটা বিএনপির মতো একটা বড় দল কীভাবে এটা পূর্ণ করবে আমি এখন পর্যন্ত জানি না, এটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু এই যে সময় যদি ধরেন, সেটা হলো যে বিএনপি তো 28 সিট বোধহয় এখন পর্যন্ত দেয়নি, আর বাকি সব সিটই তো তাদের নমিনেশন দেওয়া হয়ে গেছে। তো এদিকে যে কয়জনকে মনোনয়ন এ যাবৎকালে নিশ্চিত করা হয়েছে দলের বাইরে গিয়ে,
অল্প কয়েকজন, সব মিলিয়ে বোধহয় তারা হয়তো সিদ্ধান্ত নিয়েছে গোটা দশেক মনোনয়ন তারা দেবে। এর মধ্যে ব্যারিস্টার আন্দাজুল রহমান পার্থ, তারপরে ববি হাজ্জাজ, এই দুজন আছে। এখন নুরুল হক নুরুকে দেবে কি দেবে না, বা কয়জনকে দেবে, তারা কয়টা নেবে কি নেবে না, তো গণ অধিকারকে তাদের যাকে বলে এনসিপি তাদের সাথে আসবে কি আসবে না, মানে এখন এই 28টা সিট নিয়ে নোবডি ইজ হ্যাপি, দলের লোকজন হ্যাপি না, বাইরের লোক হ্যাপি না। তো ফলে এখানে বিএনপি এই সামনের যে রাজনীতি, এটা সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তো সেই স্টেক হোল্ডার হিসেবে তার যে ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, তার যেভাবে ডমিনেটিং পাওয়ার ছিল, স্ট্রেট ওয়েতে যে তারা বলতো যে না ঠিক আছে আমরা 300 আসনে আমাদের প্রার্থী দেব, অথবা আমরা 200 আসনে দেব। রনি ভাই, মানে একটু সহজভাবে জানতে চাচ্ছি, এই মুহূর্তে বর্তমান বাস্তবতায় তাহলে কি বিএনপির চাইতে জামাত কিছুটা সুবিধাজনক অবস্থানে আছে, বা বিএনপি কি এই মুহূর্তে কিছুটা ব্যাকফুটে পড়ে গেল? এটা দুটো ব্যাপার। সাংগঠনিক দিক থেকে যদি বলেন, সাংগঠনিক দিকে অবশ্যই জামাতের সাথে বিএনপি ব্যাকফুটেজে আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিএনপির জনপ্রিয়তার সাথে তার জামাতের জনপ্রিয়তার আসলে তুলনাই তুলনা করা হবে না। যাবে না। এবং আর সাংগঠনিক মানে যেটা আছে কি, জনপ্রিয়তা তার সঙ্গে সঙ্গে বিস্তৃতি, জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে তাদের যে একটা, তাদের সঙ্গে শুধুমাত্র আওয়ামী লীগের তুলনা করা যেতে পারে, অন্য কোনো দলের নয়। কিন্তু যদি আপনি কেন্দ্রীয় বিএনপি ধরেন, সেন্ট্রাল বিএনপি, আর কেন্দ্রীয় জামাত ধরেন, তাহলে সেক্ষেত্রে জামাত সেখানে একটা বড়